second one is urgent, and third one is expedited. ইমিডিয়েট মানে এখানে আমাদের কোনো ডিলের কোনো অপশনই নেই, এবং এখানে আসলে খুব একটা রিসাসিটেশনেরও কোনো অপশনস নেই। অ্যাজ ফর এক্সাম্পল রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, আমাকে মানে যদি পেশেন্ট আমরা অ্যালাইভ পাই, আমরা সাসপেক্ট করি, মোস্ট অফ দ্য কেজে রাপচার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের পেশেন্ট আসলে সার্ভাইভ করে না যখন আমাদের কাছে আসে। কিন্তু যদি পাই আমরা ইমিডিয়েট করতে হবে। আর্জেন্ট means surgery within hours of the decision to operate. That means if it is a case of perforation of the gas containing hollow viscous. আর কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ডিলে করি, একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে যাই। অ্যাজ ফর এক্সাম্পল অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে পেশেন্ট আসলো, আমরা কিন্তু ইমিডিয়েটলি সার্জারি সব ক্ষেত্রে করি না। আমরা একটু তাকে রিসাসিটেশন করি, কনজারভেটিভ অ্যাপ্রোচে যাই, অবস্ট্রাকশনটা রিলিভ হয় কিনা দেখি। এটাই হচ্ছে এক্সপেডিটেড কেসেস অফ ইমার্জেন্সি ল্যাপারোটমি। এখন একটা রুটিন ল্যাপারোটমি এবং আহ, একটা আমাদের ইমার্জেন্সি ল্যাপারোটমির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে একটা পেশেন্ট যখন ইমার্জেন্সি ল্যাপারোটমিতে যাবে, অর্থাৎ একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন নিয়ে আসলো, নট এ রুটিন কেস, তখন পেশেন্টটা অলরেডি একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, সার্জিক্যাল স্ট্রেস, ডিকম্পেনসেশন, এই ধরনের কিছু ফিজিওলজিক্যাল ডিরেঞ্জমেন্ট চলছে, এবং এটা প্রায়র টু সার্জারি। হোয়ারেজ একটা রুটিন কেস যখন আমরা করলাম, অ্যাজ ফর এক্সাম্পল একটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করব বা অন্যান্য রুটিন কেস করব, তখন কিন্তু প্রায়র টু সার্জারি পেশেন্টের এই ধরনের ইনফ্লামেশন, স্ট্রেস বা ডিকম্পেনসেশন স্টেজগুলো নেই। এগুলো পরবর্তীতে আফটার সার্জারি তার ইনফ্লামেটরি প্রসেসগুলো শুরু হয়। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। এই কারণে আমাদেরকে অপটিমাইজেশন করতে হয়, এবং অপটিমাইজেশন কনসিস্ট অফ টু পার্ট। একটা হচ্ছে পেশেন্টকে আমাকে অপটিমাইজ করতে হবে, আর আমার সিস্টেম অপটিমাইজেশন করতে হবে। সিস্টেম অপটিমাইজেশন মিনস আমার টোটাল অপারেটিভ প্রসিজিওর, এবং এর জন্য আমাদের অপারেশন থিয়েটার থেকে শুরু করে আমার অ্যানেস্থেশিয়ার কলিগ, সবারই একটা অপটিমাইজেশন প্রয়োজন আছে। এবং এইখানে মেজর কন্ট্রিবিউটর অফ ডেথ ইজ এসআইআরএস অ্যান্ড সেপসিস, এবং এটা প্রিভেন্ট করাই হচ্ছে আমাদের মোস্ট চ্যালেঞ্জিং কাজ ইন কেস অফ ইমার্জেন্সি ল্যাপারোটমি। এটা একটা অডিট, 2012-এর আগের অডিট। সেখানে দেখা গেল যে পেশেন্ট হু রিকোয়ার ইমার্জেন্সি ল্যাপারোটমি as increased risk of dying, 15 to 20% risk of dying within 30 days. এ কারণে ইউকেতে ওরা একটা বান্ডেল অফ কেয়ার পাথওয়ে ফর ইমার্জেন্সি ল্যাপারোটমি, এটার একটা প্রোভাইড করা আছে। দিস ইজ কল্ড ইএলপি কিউইউআইসি বান্ডেল পাথওয়ে। হোয়াট ডাজ ইট স্ট্যান্ডস ফর? ইমার্জেন্সি ল্যাপারোটমি পাথওয়ে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কেয়ার বান্ডেল। এটা একটা এভিডেন্স বেসড একটা কেয়ার বান্ডেল, এবং এখানে মাল্টি সেন্টার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট একটা প্রজেক্টের উপর ডিপেন্ড করেই এই কেয়ার বান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে 7 স্টেপস কেয়ার বান্ডেল আছে, এবং আরসিএস, ইংল্যান্ড, ডিওএইচ, নাইস, সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইন, এগুলোর সাথে এই পাথওয়েটা কোলাবোরেটেড, এবং এটা কন্টিনিউয়াস একটা অডিট চলে। তো এই পাথওয়েতে আসলে এই যে 7 স্টেপস, হোয়াট আর দোজ 7 স্টেপস, এবং আমরা কতটুকু করছি? এখানে প্রথম যেটা বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অ্যান্ড রিসাসিটেশন। হ্যাঁ, আমাদের ওয়ার্ডেও রুগী যখন ভর্তি হচ্ছে আমরা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অ্যান্ড রিসাসিটেশন করছি, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে রুগী আসার উইদিন 30 মিনিটসের মধ্যে আর্লি ওয়ার্নিং স্কোর করে নিতে হবে। আমাদের বেলিরাবি একটা চার্ট আছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর। এই চার্টটা আমাকে ফলো করতে হবে। এই চার্টটা ফলো করে, এটা কিন্তু বেলিলাবে আছে পোস্ট অপারেটিভের সাথে, এবং দিস চার্ট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন। আর্লি ওয়ার্নিং স্কোর দেখে আমাকে রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট এবং রিসাসিটেশনের মধ্যে হুইচ লেভেল অফ ডক্টর শুড অ্যাটেন্ড দ্য পেশেন্ট। ওরা যেটা বললো যে এমআরসিএস গ্রেট সার্জিক্যাল রেজিস্টার, দ্যাট মিনস অ্যাটলিস্ট এমআরসিএস পাস্ট সার্জিক্যাল রেজিস্টারটা উইদিন 2 আওয়ার্স অফ রেফারেলের মধ্যে পেশেন্টটা দেখতে হবে। তাহলে এ প্রিটি সিনিয়র ট্রেনি অথবা রেজিস্টার লেভেলের কেউ এটা দেখতে হবে উইদিন 30 মিনিটস। এবং আর্টারিয়াল ল্যাকটেট লেভেল মেজারমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল, very important part of the assessment and resuscitation, and all
আর্লি ফ্লুইড রিসাসিটেশন ইজ ইম্পর্টেন্ট। আমরা যে অ্যান্টিবায়োটিকটা দেব উইদিন 1 hour অফ অ্যাডমিশন অর রেফারেল ইফ সেপসিস অর সাসপেক্টেড পেরিটোনাইটিস অর পারফোরেশন ইজ সাসপেক্টেড, এটা 1 hour অফ অ্যাডমিশনের মধ্যে দিতে হবে। আমাদের ডায়াগনোসিস এবং সার্জিক্যাল প্ল্যানের জন্য যদিও আমাদের লিমিটেশন আছে, ওদের প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড সিটি স্ক্যান করে আমি 2 ঘন্টার মধ্যে আমি যদি পেপার রিপোর্ট নাও পাই অ্যাটলিস্ট আমরা ভার্বাল রিপোর্টটা কালেক্ট করার চেষ্টা করব, এবং কমিউনিকেশন উইথ কনসালটেন্ট সার্জন ফর উইদিন 1 hour অফ সিটি স্ক্যান। সার্জারিটা আমি যখনই ডিসিশন নিব তার উইদিন 6 আওয়ার্সের মধ্যে আমাকে করে ফেলতে হবে, এবং এই সার্জারিটা করবে অ্যাটলিস্ট একজন কনসালটেন্ট, দ্যাট ইজ কনসালটেন্ট লেড পেরিঅপারেটিভ কেয়ার। এখানেও আমাদের কিন্তু আমাদের সিস্টেমে অনেক ল্যাকিং আছে। আমরা ইউজুয়ালি আমাদের হসপিটালগুলোতে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে যত ইমার্জেন্সি ল্যাপারোটমিগুলো হয় সবগুলোই হয় অ্যাট দ্য ইভিনিং, এবং মোস্ট অফ দ্য কেসে এটা ট্রেনি ডক্টর, ট্রেনি অ্যানেস্থেটিক্স এরাই ডিল করেন, যার কারণে মর্টালিটিটা অনেক হাই। ক্লিয়ার ম্যানেজমেন্ট প্ল্যান ফর এক্সপেডিটেড কেসেস, যেমন আমরা যেটা বললাম যে বাউল অবস্ট্রাকশনে আমরা একটু ওয়েট করি, কিন্তু এই ওয়েটটা আনলিমিটেড নয়। সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান উইদিন 12 আওয়ার্স টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, এবং এটা রেগুলার মনিটরিং করতে হবে, রিপিটেড মনিটরিং করতে হবে, ল্যাকটেট এস্টিমেশন করতে হবে, এবং সার্জিক্যাল রিভিউটা 12 আওয়ারলি করতে হবে, অ্যান্ড 6 আওয়ারলি 12 আওয়ারলি কনসালটেন্ট দেখতে হবে, এবং 6 আওয়ারলি এমআরসিএস রেজিস্টাররা দেখতে হবে। এরপর হচ্ছে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি, এখানেও আমাদের কিছুটা লিমিটেশন আছে, এবং পোস্ট অপারেটিভ আইসিইউ লাগবে কি লাগবে না এটা আগেই আমাদের প্রেডিক্ট করতে হবে বাই ডিফারেন্ট পেরি অপারেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট টুল অর স্কোরিং সিস্টেম। তো এই যে আমাদের যে বান্ডেল অফ কেয়ার যেটা আমরা দেখলাম, এখানে আমাদের ল্যাকিংস কি? আমরা কি আর্লি ওয়ার্নিং স্কোর করি? প্রবেবলি সবাই করি না। ল্যাকটেটটা সবসময় দেখি? প্রবেবলি নট। ফ্লুইডটা হয়তো আমরা রিসাসিটেশন করছি। অ্যান্টিবায়োটিক আমরা দেই, দ্যাটস গুড, কিন্তু এটা কি আমরা 1 আওয়ারের মধ্যে দিচ্ছি? আমাদের কি ফ্যাসিলিটিস অফ সিটি অ্যান্ড ইন্টারপ্রিটেশনটা পারফেক্টলি আছে? এখানেও আমাদের ল্যাকিংটা রয়ে গেল। এবং রেগুলার রিভিউ অফ ল্যাকটেট আমাদের প্র্যাকটিসে কিন্তু আমরা করি না। গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি এটাও আমরা প্র্যাকটিসটা খুব একটা করি না। এবং আমরা কিন্তু পোস্ট অপারেটিভ আইসিইউ লাগবে কি না এটার জন্য প্রি অপারেটিভলি পেশেন্টের কোনো স্কোরিং করি না, হোয়ারএজ দিস স্কোরিং ইজ ভেরি ইজি। এবং যে কোনো স্মার্টফোনেই এই অ্যাপটা আমরা ডাউনলোড করে নিতে পারি, মোবাইলের মধ্যেই আছে পেরি অপারেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট বাই মোবাইল অ্যাপ। এখানে পি পসাম স্কোর, নেলা স্কোরের কয়েকটা ভার্সন আছে। যে কোনো একটাতে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর ওরা কিছু ডাটা চাবে পেশেন্টের এইজ থেকে শুরু করে অন্যান্য পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের উপর। আমি জাস্ট ডাটাগুলো ইনপুট দিলে ওরাই ক্যালকুলেট করে আমাকে বলে দিবে যে পেশেন্টের পেরি অপারেটিভ আর পোস্ট অপারেটিভ মর্টালিটি রিস্কটা কেমন, এবং এটার উপর ডিপেন্ড করে পেশেন্টের আইসিইউটা আমরা আগেই অ্যারেঞ্জ করতে হবে। এখানে বাকি পাতো এগুলো আছে, এটা আমি আর যাচ্ছি না। দিস ইজ দ্য ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর, এটা জাস্ট বেলি লাভেরই একটা ছবি। এখানে আমরা মেইনলি যেই প্যারামিটারগুলো দেখি, রেসপিরেটরি রেট, SpO2, টেম্পারেচার, সিস্টোলিক ব্লাড প্রেশার, হার্ট রেট, এবং কনসাস লেভেলের জন্য আমরা AVPU, দ্যাট ইজ অ্যালার্ট, রেসপন্স টু ভোকাল স্টিমুলাই, রেসপন্স টু পেইনফুল স্টিমুলাই অ্যান্ড আনরেসপন্সিভনেস, এই ডাটাগুলো নিয়ে আমরা দেখি, এবং এখানে জাস্ট চার্টের মধ্যে বসালেই আমরা প্যারামিটারগুলো পেয়ে যাব। এ স্কোর অফ 5 or more ইনক্রিজ দ্য চান্স অফ মর্টালিটি। এখন প্রি অপারেটিভ ফেজে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে বিফোর ইমার্জেন্সি ল্যাপারোটমি। হোয়াট আর দোজ? আর্লি আইডেন্টিফিকেশন অফ ফিজিওলজিক্যাল ডিরেঞ্জমেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট কি সেপসিসে আছে কিনা, পেশেন্ট শকে আছে কিনা, এবং পেশেন্টের কোনো কোমরবিড ইলনেস অ্যাগ্রাভেট করছে কিনা, এগুলো আমাকে আগেই আইডেন্টিফিকেশন করতে হবে। এবং সেপসিস মনিটরিং এর জন্য আমরা কিউসোফা স্কোরিং করতে পারি। আর্লি ইমেজিং, সার্জারি অ্যান্ড সোর্স কন্ট্রোল ফর সেপসিস, দিস ইজ ইম্পর্টেন্ট প্রি অপারেটিভলি। রিস্ক অ্যাসেসমেন্ট, age related evaluation for frailty and cognitive assessment, this is also important factor, কারণ একটা 30 to 40 ইয়ার্সের পেশেন্টের যারা আমরা ল্যাপারোটমি করছি, আরেকজন পেশেন্ট যে 70 ইয়ার্স,
তার ল্যাপারোটমি, দুইজনের রেজাল্ট একই নাও হতে পারে। অ্যান্ড রিভার্সাল অফ অ্যান্টিথ্রোম্বোটিক মেডিকেশন যদি পেশেন্ট পেয়ে থাকে, সেটা আমাকে রিভার্স করতে হবে। ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের রিস্কটাকে প্রিভেন্ট করার জন্য প্রোফাইলেক্টিক মেজার নিতে হবে। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন যেমন অ্যানজিওলাইটিক্স অ্যান্ড অ্যানালজেসিয়া, এগুলো দিতে হবে। প্রি অপারেটিভ গ্লুকোজ অ্যান্ড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট, প্রি অপারেটিভ নাজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, লাস্ট বাট নট দ্য লিস্ট পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এডুকেশন অ্যান্ড শেয়ার ডিসিশন মেকিং। কারণ একটা পেশেন্ট যার ইমার্জেন্সি ল্যাপারোটমি হচ্ছে অলরেডি কম্প্রোমাইজড, তার মরবিডিটি অ্যান্ড মর্টালিটি একটা নন ইমার্জেন্সি ল্যাপারোটমির মতো নয়। এই জন্যই আমাদেরকে কিন্তু অপারেশনের আগে শেয়ার্ড ডিসিশন মেকিং উইথ পেশেন্ট অ্যান্ড পেশেন্টস ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট এনি মেডিকো লিগাল অকারেন্স। এবং আমরা সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইন বান্ডেল আমরা অলরেডি সবাই অনেকেই অবগত আছি। এখানে সিরাম ল্যাকটেটকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা মেজার করতেই হবে। এবং রিমেজার ইফ ইনিশিয়াল ল্যাকটেট ইজ মোর দেন 2 মিলিমোল/লিটার। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেই আমাকে ব্লাড স্যাম্পল নিয়ে কালচারে পাঠিয়ে দিতে হবে। এরপর আমি 1 ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে হবে। পেশেন্ট যদি হাইপোটেনশনে থাকে অথবা ল্যাকটেট 4 এর উপরে থাকে, র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন অফ 30 ml/kg অফ ক্রিস্টালয়েড। এবং সাথে সাথে পেশেন্ট যেহেতু সেপটিক শকে আছে, আমাকে ভ্যাসোপ্রেসর এজেন্টটাও ইন্ট্রোডিউস করতে হবে। এবং আমার টার্গেট মিন আর্টারিয়াল প্রেশার শুড বি ইকুয়াল অর মোর দেন 65 মিলিমিটার মার্কারি। এখন আসি আমরা ইন্ট্রাঅপারেটিভ সার্জিক্যাল কনসিডারেশন কি করব। আমি কি সার্জারি করব, চয়েস অফ সার্জিক্যাল টেকনিক, এটা জাজ করব কিভাবে? এটা জাজ করব, ইট ইজ পেশেন্ট ফ্যাক্টর, পেশেন্টসের প্যাথোলজি, প্রি অপারেটিভ ইমেজিং ফাইন্ডিং, সার্জনস প্রেফারেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, অ্যান্ড রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট। এই পয়েন্টসগুলো আমাকে মাথায় রাখতে হবে আমার চয়েস অফ সার্জিক্যাল টেকনিক কনসিডারেশনের জন্য। ল্যাপারোস্কোপি কি আমরা করব? ইয়েস, এটার উপর অনেকগুলো স্টাডি আছে। এখানে দেখা গেল এই স্টাডিটাতে দ্য ইউজ অফ ইনিশিয়াল ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি হ্যাজ ইনক্রিজ ডিউরিং দ্য পাস্ট ডিকেড ডিউ টু ইনক্রিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। Laparoscopic surgery should be considered when appropriate, considering underlying pathology, available resource, and surgeon experience. এখানে আমরা যদি বলি, আমাদের অনেকেরই বা আমাদের ট্রেনি ডক্টরদের অনেকেরই অভিজ্ঞতা আছে। অনেক সময় আমরা দেখা গেল একটা পেশেন্টকে অ্যাপেন্ডিসাইটিস বা বাস্ট অ্যাপেন্ডিক্স মনে করে আহ, আমরা ওপেন করলাম। হয়তো আমি গ্রিড আয়রন ইনসিশন দিয়ে অ্যাপেন্ডিসাইটিসের জন্য ওপেন করলাম, করে দেখলাম যে ওইখানে যে কালেকশন অফ দ্য ফ্লুইড, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল কন্টেন্ট বা গ্যাস্ট্রিক কন্টেন্ট। দ্যাট মিনস আমরা জানি যে পারফোরেশন, ডিউডেনাল আলসার পারফোরেশন যদি হয়, তাহলে যে গ্যাস্ট্রিক জুসটা এটা রাইট প্যারাকোলিক গাটার দিয়ে গিয়ে রাইট লোয়ার অ্যাবডোমেনে অ্যাকুমুলেট করে, যেটা অনেক সময় মিমিক করে উইথ দ্য সিমটমস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তো এই ধরনের ক্ষেত্রে বা অনেক সময় আমরা প্যানক্রিয়েটাইটিস এবং পারফোরেশনের মধ্যেও কনফিউশন হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি একটা ইনিশিয়াল জাস্ট একটা পোর্ট করে আমি যদি ল্যাপারোস্কোপির ক্যামেরাটা ইন্ট্রোডিউস করি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করি, তখন কিন্তু আমার জন্য ডিসিশন মেকিং এবং ইনসিশন কোথায় দিব, বা কখনো কখনো এমনও হয় যে ডিউডেনাল আলসার পারফোরেশন কিন্তু ল্যাপারোস্কোপিক্যালিও রিপেয়ার করা পসিবল। তো সেটা সার্জনের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। তো এইসব কারণে ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ ইজ অলসো কনসিডার্ড ইন ইমার্জেন্সি ল্যাপারোটমি। ইন্ট্রাঅপারেটিভলি বা অপারেশনের সময় আমরা ভিতরে ড্রেন দিব কি দিব না, রিকমেন্ডেশন হচ্ছে কন্টামিনেটেড কেসে দিব। প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক অবশ্যই ডিসিসিভ পিরিয়ডে দিব। স্কিন অ্যাসেপসিসটা যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে পভিডন আয়োডিন দিয়েই করি, বাট দেয়ার রিকগনিশন বা দেয়ার রিকমেন্ডেশন ইজ ক্লোরোহ্যাক্সিডিন উইথ অ্যালকোহল বেসড সলিউশন ইজ স্ট্রংলি রিকমেন্ডেড। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, এই ধরনের কেসে পোস্ট অপারেটিভ সার্জিক্যাল সাইট ইনফেকশনের রিস্কটা অনেক বেশি। এটা প্রিভেন্ট করার জন্য আমরা যখন ইনসিশনটা দিব, অ্যাবডোমেনটা ওপেন করব, করার পরপরই পেরিটোনিয়ামের যে লেয়ারটা আছে, পেরিটোনিয়ামটাকে যদি আমি একটু পুল করে স্কিনের মার্জিনের সাথে সুচার ম্যাটেরিয়াল দিয়ে কয়েকটা বাইট দেই, তাহলে হবে কি,
এই যে কন্টামিনেটেড ফ্লুইডটা সাবকিউটেনিয়াস ফ্যাট এবং ফাসাল প্লেনে খুব বেশি পেনিট্রেশনটা হবে না, এবং এটা একটা উন প্রোটেক্টর হিসেবে কাজ করবে, ফাসা অ্যাবডোমিনাল উন প্রোটেক্টর। অথবা আমরা অ্যাবডোমিনাল ইরিগেশন করতে পারি, এবং ক্লোজারের সময় আমরা নিউ গ্লাভস এবং ক্লোজার ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করি, তাহলে দেখা যায় যে সার্জিক্যাল সাইট ইনফেকশনটা কম হয়। এখানে ইন্ট্রাঅপারেটিভ একটা বড় লিস্ট আছে। এটা হলো অ্যাকচুয়ালি আমাদের অ্যানেস্থেশিয়ার কলিগদের জন্য, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে রেপিড সিকোয়েন্স ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, হোয়াট ইজ দিস? আমরা নর্মালি অ্যানেস্থেশিয়া যখন দিচ্ছি, তখন আমরা সাক্সামিথোনিয়াম দিয়ে একটু ওয়েট করি, কিন্তু এই ক্ষেত্রে তা না। এখানে র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করা হয় টু প্রিভেন্ট দ্য অ্যাসপিরেশন, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন। কারণ এই পেশেন্টটা, ইমার্জেন্সি ল্যাপারোটমি পেশেন্টটা কিন্তু হয়তোবা অলরেডি প্রিপেয়ার্ড না। আমরা যে একটা রুটিন কেসে আমরা পেশেন্টকে বলি নীল বাই মাউথ থাকতে 6 আওয়ার্স, এটা এইভাবে পেশেন্ট হয়তো নাও আসতে পারে। তো এই জন্য আমাকে র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন টেম্পারেচার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্সড সলিউশন আমরা দিব, এবং এখানে আমরা প্রেফার করব ব্যালেন্স ক্রিস্টাল সলিউশন 0.45% সোডিয়াম ক্লোরাইড অ্যালং উইথ ডেক্সট্রোজ আমরা প্রেফার করব ওভার নর্মাল স্যালাইন, এবং গ্লুকোজ মনিটরিং করব। আরেকটা জিনিস যেটা আমাদের ট্রেনিরা প্রায় সময় ফেস করে ইমার্জেন্সি ল্যাপারটমির ক্ষেত্রে, যেহেতু এখানে জুনিয়র অ্যানেস্থেসিওলজিস্টরাও থাকেন, ট্রেনি অ্যানেস্থেসিওলজিস্ট, তাদের একটা ভয় থাকে যে যে কোনো একটা ল্যাপারটমি কেস নিয়ে গেলে প্রথমে বলবো যে আগে ব্লাড আনেন, ব্লাডটা হাতে দেন, তারপরে আমরা অপারেশন শুরু করি। বাট রিকমেন্ডেশন হচ্ছে ট্রান্সফিউশন অফ দ্য রেড ব্লাড সেল শুড বি রেস্ট্রিক্টিভ, এবং ট্রিগার হচ্ছে হিমোগ্লোবিন যদি 70 to 90 গ্রাম পার লিটার, দ্যাট মিনস 7 to 9 গ্রাম পার ডিএল এর নিচে চলে যায়, তখন আমরা কিন্তু ব্লাডের কথা বলি, আদারওয়াইজ নট। মাল্টিমোডাল সিস্টেমিক অ্যানালজেসিয়া দিতে হবে। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমি ল্যাপারটমি করে ফেললাম, করবো না, সুইটেবিলিটি অফ এন্ডোট্রাকিয়াল এক্সটিভিশন, এখানে ওরা বলেছে যে একটা ডিসকাশন করে তারপরে সিদ্ধান্ত নিতে, অর্থাৎ সার্জন অ্যানেস্থেটিক্স কম্বাইনলি ডিসিশন নিবে যে এই পেশেন্টটাকে এক্সটিউবেট এই মুহূর্তে করা যাবে কি যাবে না। আদারওয়াইজ আমি এক্সটিউবেট করে ফেললাম, করার পরে দেখা গেল যে পেশেন্টের আবার ইফোর্ট ভালো না, আবার রিইনটিউবেশন করতে হচ্ছে। এতে করে কিন্তু পেশেন্টের পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশনস এবং মর্টালিটি মরবিডিটি সবকিছুই বেড়ে যায়। এখন আমরা কিছু কেস নিয়ে কথা বলি, যেটা আমাদের সার্জিক্যাল সাইডের জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা বলা হলো একটা 45 ইয়ার্স ওল্ড মেল অ্যাডমিটেড ইন আমি জিফোয়েড প্রসেস পর্যন্ত যাই নাই, জাস্ট মিডিয়ান একটা ইনসে, কেন আমি আপার মিড লাইন বা লোয়ার মিড লাইন সরাসরি না গিয়ে কেন এটা চুজ করলাম? কালার অফ দ্য পেরিটোনিয়াল ফ্লুইডটা দেখবো। যদি এটা কন্টামিনেট থাকে বা ডিসকালার থাকে তাহলে আমি নিচে দিকে বাড়বো, আর আর যদি ক্লিয়ার ফ্লুইড থাকে তাহলে আমি উপরের দিকে যাবো। ইয়েস, মানে ইনসেশনটা কম হবে। বেসিক আনসার হচ্ছে আমি শিওর না হোয়ার ইজ দ্য পারফোরেশন।
আমি শিওর যে নিউমোপেরিটোনিয়াম হচ্ছে দ্যাট ইজ দ্য পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, বাট হোয়ার ইজ দ্য পারফোরেশন অনেক সময় আমরা শিওর নাও হতে পারি। সেজন্য আমি একটা মিডিয়ান ইনসিশন দিয়ে এটাকে আমি ওপেন করলাম, মানে ইনসিশনটা দিলাম। তারপরে আমি ইনসিশন দেওয়ার পরে কালার এইটা পেলো, কি মনে হচ্ছে? গ্যাস্ট্রিক কন্টেন্ট মনে হচ্ছে। আর কোনো অপশন? পারফোরেশন মনে হচ্ছে। কিসের পারফোরেশন? স্যার এটা তো ইউরিনাল অ্যাবডোমিনাল পাস। পাসের অ্যাবডোমিনাল পাস। একটু পাস আছে, আইলিয়াল কালারটা কন্টেন্ট মনে হচ্ছে। কালারটা একটু ইয়েলোইশ, এবং আইলিয়াল কন্টেন্ট মনে হচ্ছে। ইন্টেস্টাইনাল কন্টেন্টই মনে হচ্ছে। ওকে, তাহলে একটু পাসও আছে এবং কালারটা একটু ইয়েলোইশ, এবং এটা গাট কন্টেন্টই মোর প্রেফারেবল। এবং এরপরে সাক আউট করার পরে আমরা যেটা করলাম, আমরা ওমেন্টামটাকে ফলো করছি, দেখা গেলো যে ওমেন্টামটা নিচের দিকে গেছে। তার মানে স্যার ওখানে নিচে কোনো পারফোরেশন আছে, ওটা গার্ড করে রাখছে আর কিছু নিচের দিকে। ইয়েস, এটাকে কভার করে রাখছে। এরপরে আমরা এটাকে আরেকটু আহ, বড় করলাম। এটা যেহেতু আমাদের নিচের দিকে, আমি আম্বিলিকাসের নিচে আবার গেলাম, ইনসেশনটা আম্বিলিকাসের নিচে এক্সটেন্ড করলাম, অর্থাৎ এটা আমি মিডিয়ান থেকে এখন লোয়ার মিড লাইনের দিকে যাচ্ছি। এরপরে দেখা গেল যে এই এখানে এই ফাইন্ডিংটা কি, কোনো ফাইন্ডিং দেখা যাচ্ছে এখানে? পারফোরেশন দেখা যাচ্ছে। পারফোরেশন। ইয়েস, দেখা যাচ্ছে যে পারফোরেশন দেখা এই একটা আইলে আইলিয়ামে একটা পারফরেশন এক্স্যাক্টলি। এখন এই কনসিডারেশন আমরা যদি করি, সিনারিওটা পেশেন্টটার একটু ইন্ট্রাঅ্যাবডোমিনাল একটু পাসও ছিল, এখানে কিছু স্লাফও দেখা যাচ্ছে, এবং পারফরেশনটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক ইট ইজ এ ফ্রেশ পারফরেশন? না স্যার, ডেফিনেটলি এটা নো। এটা এটা পুরনো স্যার। হয়তো 2-3 দিন পরে আমাদের কাছে আসছে, এইভাবেই আসলো। এখন আমার কি করব? আমি এই পারফরেশন সাইটটাকে নিয়ে আমি কি করব? হোয়াট ইজ ইউর প্ল্যান? আইলোস্টোমি। সাইডটা আগে স্যার করে দিব, আর আদার কোনো পারফোরেশন আছে কিনা ওটা চেক করব। ওকে, ভেরি গুড। আদার সাইটগুলো আমাকে চেক করতে হবে। আমি এখন যদি আদার সাইড চেক করি, তাহলে চেক দ্য হোল গাট, পেরিটোনিয়াল টয়লেটিং করব উইথ লিউকোয়ার্ম নর্মাল স্যালাইন, prevent hypothermia by covering the exposed gut by hot mop. This is very important, কারণ আমাদের পোলিং একটু আগেই বলা হয়েছে হাইপোথার্মিয়া কিন্তু লিদাল ট্রায়াডের একটা পার্ট। এবং এটাকে আমি কখনোই এই কন্ডিশনে, এই গাট কন্ডিশনে এটাকে আমি প্রাইমারি রিপেয়ারের চিন্তাও করব না। রিজেকশন করতে হবে। হ্যাঁ, স্যার। নো, আমি এটাকে রিসেকশনেরও দরকার নেই, এটাকে আমি এক্সটেরিয়রাইজেশন করে দেবো, এই এক্সটেরিয়রাইজেশন করে দেবো। এক্সটেরিয়রাইজেশন করে দেবে। এই পারফোরেটেড লুপ অফ দ্য আইলিয়ামটাকে এক্সটেরিয়রাইজ করে এই পারফোরেটেড লুপটাকে একটু মার্জিনটাকে আরেকটু বড় করি, এবং এখান থেকে আমি একটু ট্রিম করে একটু বায়োপসির জন্যও নিতে পারি, এবং এটাকেই আইলিওস্টোমি হিসেবে আমি বের করে দিব। অতএব এখানে আমি রিসেকশন করেও টাইম ওয়েস্টেজ করবো না, আর রিপেয়ারের তো প্রশ্নই আসে না। রিসেকশন করবো তখনই যদি দেখা যায় যে এটা গ্যাংগ্রিনাস হয়ে গেছে, একটা পার্ট গ্যাংগ্রিনাস হয়ে গেছে, তখন ওই গ্যাংগ্রিনাস সেগমেন্টটাকে রিসেকশন করে দিতে হবে। তো এখানে স্যার এটাকে স্যার যদি এটার স্যার এটা যদি আইলোসিকাল জাংশন থেকে খুব কাছেই থাকে, 5 to 10 সেন্টিমিটারের মধ্যে। হ্যাঁ, এ গুড কোশ্চেন। যদি এটা আইলিওসিক্যাল জাংশনের খুব কাছে থাকে, তখন কিন্তু আমাদের অনেকগুলো অপশনস আসবে। তখন আমাকে দেখতে হবে যে আমার যেই পারফোরেটেড সাইটের মার্জিনটা কিছুটা ট্রিম করে প্রাইমারি একটা রিপেয়ার করে তার প্রক্সিমালি আইলিওস্টোমি করে আমরা বের করে দিতে পারি, দিস ইজ ওয়ান অফ দ্য অপশন। অথবা আমি লিমিটেড আইলিওসিক্যাল রিসেকশন করে আইলিওকোলোস্টোমি হিসেবে দুইটা এন্ড আমি বের করে দিতে পারি অ্যাজ এ স্টোমা, দিস ইজ অ্যানাদার অপশন। ওটা আমার পার অপারেটিভলি পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে ডিসিশনটা নিতে হবে। তো এই পেশেন্টে যেটা করা হলো, এই যে লুপ অফ দ্য আইলিয়ামটা আমরা আইডেন্টিফাই করলাম হোল গার্ড চেক করার পরে, এখানেই পারফোরেশন, অন্য কোথাও পারফোরেশন নেই। এরপরে এটাকে আমি আইলিওস্টোমি হিসেবে আমরা বের করে দিলাম, দেন আমরা মিড লাইনটা ক্লোজারের দিকে যাব। ওকে। স্যার স্যার ইয়েস। অনেকে সিকামটা কিছুটা মোবিলাইজ করে ওই হুম। পার্টটুকু এক্সটেরিয়রাইজ করে দেয় স্যার, এটা কি স্যার কোনো ইয়ে আছে, এটা কি করা কি ঠিক স্যার? মানে
মানে হার্টম্যানটা অ্যাডভান্টেজ কি ওভার দ্য রিপেয়ার অ্যান্ড স্টোমা? স্যার এখানে যেহেতু কোনো গ্রোথ নাই, সেহেতু স্যার এখানে তো হার্টমান করা ঠিক হবে না স্যার। এখানে কোনো গ্রোথ নাই, স্যার আমরা প্রাইমারি এটা রিপেয়ার হার্টম্যানের, অ্যান্ড এস্টিমেশন। পারফোরেশন হ্যাঁ এখানে আমরা পারফোরেশন একটা লেন্থ, সাইজটাও ছোট মনে হচ্ছে স্যার। ওই প্রাইমারি রিপেয়ার যেটা উইথ রাফ টিস্যু প্রক্সিমাল দেখা যাচ্ছে আইলোস্টোমি। এটা ট্রিমিং করে রিপেয়ার করা হ্যাঁ যাবে। এইটাই, এটা যেহেতু আমাদের কোনো গ্রোথ নাই, পেশেন্ট হিমোডিনামিক্যালি যদিও স্টেবল, কিন্তু একটা ইমার্জেন্সি ল্যাপারটমি কেস, একটা 2 দিনের পুরাতন বা 3 দিনের পুরাতন কেস, একটা বয়স 65 ইয়ার্সের একটা ওল্ড মেল, এক্ষেত্রে আমরা একটা মানে হার্টম্যানের মতো একটা লেংদি প্রসিডিউরে যাওয়াটা খুব একটা ওয়াইজ হবে না। সেক্ষেত্রে আমরা এটা ট্রিমিং করে, এটাকে রিপেয়ার করে ডাইভারশন করতে পারি, কিন্তু ডাইভারশনটা আমরা আইলিওস্টমি প্রেফার করব নাকি সিগময়েড কোস্টা লুপ কোলোস্টমি? সেগুলো সিগময়েড লুপ কোলোস্টমি স্যার, কোলোস্টমি করতে চাইছি। ইয়েস, সিগময়েড লুপ কোলোস্টমি ইজ মোর প্রেফার্ড। আমি আইলোস্টমি করলে একটা অনেক বড় একটা এরিয়া, একটা ব্লাইন্ড লুপ তৈরি হলো, সেই জন্য আমি সিগময়েড লুপ কোলোস্টমিটাই মোর প্রেফার্ড। ওকে, তো এই পেশেন্টের তাই করা হলো। এখন যে কোনো পারফোরেশন, আমরা যারা ট্রেনি ডক্টর যারা আছেন সবাই তো পারফোরেশনের কেস অবশ্যই ডিল করছেন। এমন কি কোনো প্রবলেম হয়েছে যে আমি intra-abdominal sepsis আছে, but the site of pathology could not be identified during laparotomy? ইউটেরাসে পারফোরেশন সিল্ড হয়ে গেলে তখন নাও পেতে পারি স্যার। না পেতে পারি, বা অনেক সময় ইন্টারঅ্যাবডোমিনাল কালেকশন আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোথায় প্যাথোলজি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে সার্চ করব? হোয়াট ইজ দ্য পাথওয়ে অফ অ্যাবডোমিনাল এক্সপ্লোরেশন? এটা আমাদের হ্যামিল্টন বেলি ইমার্জেন্সি সার্জারির যে বইটা আছে ওটারই একটা ছবি। এখানে এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আমরা। এখানে এই 1 2 3 4 করে 10 পর্যন্ত দেওয়া আছে, মানে কোথা থেকে কোথায় আমি যাব। প্রথমে পেরিয়াম্বিলিকাল রিজিয়ন, মানে এখানে গাট, স্মল গাটটা দেখব, দেন পেলভিসের দিকে যাব, দেন লেফট প্যারাকোলিক গাটারের দিকে যাব, এরপরে আমি সাফ্রেনিক স্পেস গুলাতে যাব, এরপর সাব হেপাটিক স্পেসে যাব, রাইট প্যারাকোলিক গাটারের দিকে যাব, এরপরে আবার আমি ঘুরে লেফট রাইট আলিয়াক ফোসার দিকে যাব, লাস্টলি আমি এই রাইট অ্যান্ড লেফট সাব ডায়াফ্রামেটিক স্পেস যেগুলো, ওগুলাতে যাব। কিন্তু এগুলোতে যাওয়ার পরেও অনেক সময় দেখা গেল যে আমি সাইট অফ প্যাথোলজি খুঁজে পেলাম না। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই লেজার স্যাক ওপেন করতে হবে। A perforation into the laser sac can only be excluded if laser sac is opened. তাহলে আমাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, আমি যখন কিছুই পাচ্ছি না, might be the pathology in the laser sac. This is another case, large gut obstruction এর case. After resuscitation laparotomy করলো, this is the perioperative finding. এখন আমি কি এটাকে আনটুইস্ট করব কি করব না? স্যার গার্ড কন্ডিশন দেখে ভালো মনে হচ্ছে স্যার, জি আনটুইস্ট করা যাবে স্যার। করা যাবে স্যার। ভায়াবল না ভায়াবল না আমার তো নাই। না হ্যাঁ, এনি আদার অপশন? অন্য কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার ডিকম্প্রেস করে তারপর ডিকম্প্রেস ডিকম্প্রেস, করে তারপর ডিকম্প্রেস কিভাবে করবা? এন্ডোস্কোপিক ডিকম্প্রেশন স্যার। আচ্ছা, না এখানে তো আমরা ল্যাপারোটমি করেই ফেলছি, অ্যান্ডোস্কোপিক ডিকম্প্রেশন ইজ ওয়ান অফ দ্য অপশন, কিন্তু সেই ফ্যাসিলিটিস হয়তো নাই, আমরা তো ওপেন করে ফেলছি অলরেডি। এখন ওপেন করে আমার এই ফাইন্ডিং পেলাম, এখন আমি কি করব? স্যার নিডল ডিকম্প্রেশন। নিডল ডিকম্প্রেশন করলে, করার পরে এরপর আনটুইস্টিং নাকি? জি স্যার। হ্যাঁ, কনফিউশন কেন? ইয়েস, এখানে গাট ইসকেমিক না, অথবা আমি আনটুইস্টিং করতেই পারি, কিন্তু যদি এরকম হয় তখন স্যার আনটুইস্টিং করা যাবে না স্যার। করা যাবে না। কেন যাবে না? করলে অসুবিধা কি? স্যার যে সেপটিক হবে। রিপারফিউশন ইনজুরি হবে স্যার, টক্সিক যে মেটাবলাইট গুলো জমে আছে ওগুলো দিয়ে রিপারফিউশন ইনজুরি হবে। ইয়েস, তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে? আমি এইভাবে রিসেকশন করে নিব, যেখানে টুইস্টিংটা হয়েছে ওই জায়গা থেকে এভাবে আমি আনহেলদি গার্ড সহ পুরো জিনিসটাকেই এভাবে টুইস্টেড অবস্থাতেই আমি রিসেকশন করব। এখানে আমি আনটুইস্টিং করতে পারবো না, কারণ রিপারফিউশন ইনজুরি বাই দ্য টক্সিক মেটাবোলাইট। আচ্ছা, আমার এই যে প্রথম যে কেসটা, যেটা এটা হয় নাই, মানে আগের কেসটা,
দ্যাট মিনস গাট ইস্কিমিক হয় নাই, সেখানে আনটুইস্টিং করার পরে পরবর্তী স্টেপ কি? আমি কি সিগময়েডেক্টমি করব, নাকি সিগময়েডোপেক্সি করব, নাকি মেসোসিগময়েডোপেক্সি করব? হুইচ ওয়ান ইজ প্রেফার্ড? সিগময়েডেক্টমি করতেছি, তুমি সিগময়েডোপেক্সি এখন তো করা হয়নি। ইয়েস, আমরা সিগময়েডেক্টমি। সিগময়েডেক্টমিটা প্রেফার করব। আচ্ছা, এরপরে সিগময়েডেক্টমি করার পরে আমার অপশনসগুলা একটা হচ্ছে পল মিকুলিস অপারেশন, যেটা আমরা বলি, দুইটা লুপই বের করে দিলাম। কিন্তু কখনো কখনো দেখা যায় যে ডিস্টাল লুপটা, বিশেষ করে সিগময়েড কোলনের যে ডিস্টাল পার্টটা, ও মানে একেবারেই রেক্টোসিগময়েড জাংশনের কাছে, তখন কিন্তু ডিস্টাল লুপটাকে উঠানো সম্ভব হয় না অ্যাজ এ স্টোমা। সেক্ষেত্রে কিন্তু আমরা হার্টম্যান প্রসিডিউরে যেতে পারি। আবার কখনো কখনো আমরা প্রাইমারি অ্যানাস্টোমোসিসও করতে পারি। দিস ডিপেন্ডস আপন কন্ডিশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টের এইজ, পেশেন্ট কন্ডিশন, গাটের কন্ডিশন, সবকিছুর উপরই আমাদের একটা ডিসিশন নিতে হবে। এখানে কিন্তু রিজিট কোনো প্রসিডিউরে আমরা যাব না। তো এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আমাদের জাস্ট মন গড়া কথা না। এখানে ওয়ার্ল্ড জার্নাল অফ ইমার্জেন্সি সার্জারিতে একটা কনসেনসাস গাইডলাইন আছে ফর সিগময়েড ভলভিউলাস ম্যানেজমেন্ট। এটা 2023-তে পাবলিশড। তো এটা আমরা একটু দেখে নিতে পারি। তো এখানে আমাদের জাস্ট হাইলাইটিং পয়েন্ট যেগুলো, আমি ওগুলো একটু তুলে ধরেছি। যে ইনিশিয়াল ইভালুয়েশন ফোকাসড অন হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, এবং এখানেও ব্লাড গ্যাস এবং ল্যাকটেট ভেরি ইম্পর্টেন্ট। ইমেজিং আমরা করতে পারি, এক্স রে এবং সিটি স্ক্যান। পেশেন্টের যদি ইস্কেমিয়া এবং পারফোরেশন আমরা সাসপেক্ট না করি ক্লিনিক্যালি আর রেডিওলজিক্যালি, তখন এই যে একটু আগে যেটা বলা হলো, ফ্লেক্সিবল এন্ডোস্কোপ দিয়ে আমরা চেষ্টা করব ডিরোটেশন অ্যান্ড ডিকম্প্রেশন করার জন্য। দ্যাট ইজ কল্ড ব্রিজিং থেরাপি। এটাকে বলা হচ্ছে ব্রিজিং থেরাপি। দিস ইজ নট দ্য পার্মানেন্ট থেরাপি। আমরা ব্রিজিং থেরাপি করে সিগময়েড কোলনকে যখন ডিকম্প্রেশন করে ফেললাম, পেশেন্টের অ্যাকিউট কন্ডিশনটা ওভারকাম হয়ে গেল, পরবর্তীতে আমরা পেশেন্টের ডেফিনিটিভ সার্জারিতে কিন্তু যেতে হবে। আর্জেন্ট সিগময়েড রিসেকশন ইজ ইন্ডিকেটেড যখন আমরা দেখব যে না, এন্ডোস্কোপিক ডিটরশন সম্ভব না, অথবা নন ভায়াবল অথবা পারফোরেটেড কোলন যদি আমি চিন্তা করি, তখন আমাকে অবশ্যই ল্যাপারোটমি করে আর্জেন্ট সিগময়েড রিসেকশনের দিকে যেতে হবে। এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হলো যে নন রিসেকশনাল অপারেটিভ প্রসিডিওর, যেগুলো আমি দেখালাম, ডিটরশন, সিগময়েডোপ্লাস্টি বা সিগময়েডোপেক্সি, মেসোসিগময়েডোপ্লাস্টি, এগুলো কিন্তু রিকমেন্ডেড না, এগুলো অ্যাভয়েড করতে হবে, এটা করা যাবে না। একটা সময় কিন্তু সিগময়েডোপেক্সি করা হতো, কিন্তু এখন এটা রিকমেন্ডেড না। Endoscopic fixation of the sigmoid colon can be considered in selected patient in whom operative intervention present a prohibitive risk. আর যেটা পেশেন্টের যদি একটা মেগাকোলন সহ থাকে, সিগময়েড ভলভিউলাস সাথে কনকমিটেন্ট মেগাকোলন, তখন কিন্তু আমাকে শুধুমাত্র সিগময়েড কোলেক্টমি করলে হবে না, কারণ রেমনেন্ট যে সেগমেন্টটা আছে সেখানেও কিন্তু আবার ভলভিউলাস হয়ে যেতে পারে। এই কারণে আমাকে তখন সাবটোটাল কোলেক্টমিতে যেতে হবে। দিজ আর দ্য কনসেনসাস গাইডলাইন ফ্রম ওয়ার্ল্ড সোসাইটি অফ ইমার্জেন্সি ল্যাপারোটমি ফর ম্যানেজমেন্ট অফ দ্য সিগময়েড ভলভিউলাস। যেখানে এন্ডোস্কোপিক ফিক্সেশনটা কি, হোয়াট প্রসিডিউর ইট ইজ? এন্ডোস্কোপিক ফিক্সেশন স্যার ওখানে যেটা বলেছে, ওরা কিছু প্যারাইটাল ওয়ালের সাথে ট্র্যাকার দিয়ে ফিক্স করে দেয়, ওইটাই লেখা আছে জার্নালটাতে। তবে এটা একেবারে ফ্রেইল পেশেন্ট, যাদের কোনোভাবে আমার সার্জারি মানে মেজর সার্জারিতে আমরা যেতে পারবো না বলে চিন্তা করতেছি, যে একেবারে মরিবান পেশেন্ট, পেশেন্টের ল্যাপারোটমিতে লিস্ট অনেক বেশি, সেই ক্ষেত্রে এটা একটা থেরাপি হিসেবে তারা অপশন দিয়েছে। না, ওইটা ট্রেকার না, আমি একটা প্রেজেন্টেশন দেখছিলাম, জার্নালে দেখছি ওরা যেটা করতেছে, জি এন্ডোস্কোপিক আমরা যেভাবে প্যাক করি হুম পারকিউটেনিয়াস গ্যাস্ট্রোস্টমি, জি ওই স্যার একই পদ্ধতিতে সিগময়েড কোলন ডিকম্প্রেস করার পরে সিগময়েডটা ফুলায়া ওইখানে হুম বাইর দিয়ে পারকিউটেনিয়াস নিডল ঢুকায়, জি ঢুকানোর পরে ওইখানে একটা গাইডার দেয়, সাবসিকুয়েন্টলি এখানে ওই পার এনাস দিয়ে ওই প্যাক ব্যাগটা বের করে নিয়ে আসে, প্যাকের যে পাইপটা, তখন আচ্ছা টান দিয়ে রেখে দিল, প্যারাইটাল ওয়ালেট অ্যাডেশন হয়ে গেল, সাবসিকুয়েন্টলি প্যাকটা খুলে ফেলে ও 6 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে, তখন এটা ফাইব্রোসিস হয়ে যায়, বন্ধ হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, ওকে, দিস ইজ অ্যানাদার অপশন। এখন আসি আমরা আরেকটা কেস। 48 ইয়ার্স একটা মেল, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, সেন্ট্রালি ছিল, পরবর্তী রাইট সাইডে মাইগ্রেটরি পেইন,
হাই গ্রেড ফিভার, টেকিকার্ডিয়া, এবং টেন্ডারনেস ছিল ইন দ্য হাইপোগ্যাস্ট্রিক রিজন অ্যান্ড রাইট হাইডেড ফোসা। নিউট্রোফিলিক গ্লিকোসাইটিস আছে। আল্ট্রাসোনোগ্রাফিতে বলেছে বাস্ট অ্যাপেন্ডিক্স। ল্যাপারোটমি করা হলো লোয়ার মিডলাইন ইনসিশন দিয়ে। কিছু সেরোপুলিডেন্ট কালেকশন পেলাম আমরা পেলভিক ক্যাভিটিতে, স্লাফ পেলাম টার্মিনাল আইলিয়ামের উপরে, এবং থিক অ্যান্ড সিগময়েড কোলন, কিন্তু অ্যাপেন্ডিক্সটা ইনফ্লেমড না। এবং আফটার থরো সার্চিং আমরা এই ফাইন্ডিংটা পেলাম, দিস ইজ সিগময়েড কোলন, এবং এবং এখানে যে আমার ডিবিকি ফোর্সেপের মাথা দিয়ে দেখানো এই জায়গায় পারফোরেশনটা আছে। এটা কি? ডায়াবেটিকুলার পারফোরেশন মেবি, অথবা, এবং এখানে আমরা কিন্তু পালপেট করে দেখলাম যে সিগময়েড কোলনের এই জায়গাটা থিক এন্ড হয়ে আছে। মেবি টিউমার পারফোরেশন। টিউমার পারফোরেশনও হতে পারে, ম্যালিগন্যান্ট পারফোরেশন হতে পারে। ম্যালিগন্যান্ট পারফোরেশন হতে পারে, ডায়াবেটিকুলার পারফোরেশনও হতে পারে। এখন আমার সার্জিক্যাল অপশনসটা কি? ধরে নিলাম এটা টিউমার পারফোরেশন, সার্জিক্যাল থ্রো অপশন থ্রো সার্চিং করতে হবে স্যার, যে লিভারে মেটাস্টেসিস আছে কিনা অথবা পেরিটোনিয়াল কোনো মেটাস্টেসিস আছে কিনা, এটা থ্রো সার্চিং করতে হবে স্যার। এর তারপর বাইরে স্যার আমাদের সার্জিক্যাল অপশন এখানে দুইভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে হার্টম্যান প্রসিডিউর করতে পারি, আর সেকেন্ড একটা অপশন আছে স্যার, পেশেন্টের স্টেবিলিটি যদি থাকে স্যার সেক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র রিসেকশন আচ্ছা, তাহলে বা আমরা যদি সিগময়েড দেখি, তাহলে কোলেক্টমি। ওকে, আমাদের এখন adequately addressing the sepsis associated with perforated colon, এবং আমরা মেনটেন করার চেষ্টা করব অনকোলজিক্যাল প্রিন্সিপালস অফ রিসেকশন ফর ম্যালিগন্যান্ট ডিজিজ। টিপিক্যাল প্রেজেন্টেশন দুই ধরনের হয়, একটা হলো কন্টেইন পারফোরেশন মাচ লাইক ডাইভার্টিকুলাইটিস, আর এটা হচ্ছে ফ্রি পারফোরেশন অ্যান্ড ইমার্জেন্ট অপারেশন। মানে একটা জায়গায় লোকালাইজ থাকতে পারে আর একটা ফ্রি পারফোরেশন হতে পারে। either scenario resulting in poor outcome compared to non-perforated cancer. পারফোরেশন হয়ে যাওয়া মানেই কিন্তু এটা T4 ডিজিজ, এবং এটা আউটকাম কিন্তু খুব একটা ভালো না অনকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। আর অ্যাকিউট সেপ্টিক ইনজুরি যেটা হচ্ছে সেটার জন্য শর্ট টার্ম আউটকামও কিন্তু খুব একটা ভালো হয় না। তো patients present with perforated tumors should undergo an oncologically based resection if their physiological state will allow you, as this will provide them best cancer related outcome. তাহলে আমরা ফেলে দিতে পারলেই ভালো। তো এখানেও যে গাইডলাইনটা আছে অফ কোলন অ্যান্ড রেকটাল ক্যান্সার ইমার্জেন্সি অবস্ট্রাকশন অথবা পারফোরেশন যদি হয়, তখন বলা হচ্ছে যে ডিফিউজ পেরিটোনাইটিস অকার্স ইন ক্যান্সার রিলেটেড কোলন পারফোরেশন, oncological resection should be performed in order to obtain better oncological outcomes. And perforation of the tumor site যদি হয় তাহলে formal resection with or without anastomosis or with or without a stoma. Perforation proximal to the tumor site, অনেক সময় দেখা যায় যে রেক্টোসিগময়েড জাংশন বা সিগময়েড কোলনে পারফোরেশন আছে, প্রক্সিমালি ডাইলেটেড হতে হতে হয়তো স্প্লেনিক ফ্লেক্সারের ওখানে বা ডিসেন্ডিং কোলনে পারফোরেশন হয়ে গেল, যেটাকে বলে ডায়াস্টেটিক পারফোরেশন। সেখানে simultaneous tumor resection and management of the proximal perforated side is indicated. Depending on the colonic wall condition, আমাকে একটা সাবটোটাল কোলেক্টমিও করার প্রয়োজন হতে পারে। এখন আসে একটা পেশেন্ট 56 years old male presented with acute intestinal obstruction. After resuscitation and conservative treatment, patient condition was not improving, abdominal distension increasing. Laparotomy করা হলো, একটা annular constricting growth পাওয়া গেল at the lower part of the sigmoid colon, and colon proximal to obstruction hugely distended. আমার কি কি পারোপারেটিভ ম্যানেজমেন্ট অপশন আছে? অপারেটিভলি স্যার আমাদের সবকিছুই করা যাবে। একটা হচ্ছে পেশেন্টের ফিজিওলজিক্যাল কন্ডিশন, আর আমরা স্যার যারা সার্জন টিম স্যার যে বলছিলেন যারা ইভিনিং এ করছে কিনা বা মর্নিং এ করছে কিনা, ইট ডিপেন্ডস। না, আমাকে সেক্ষেত্রে জাস্ট স্যার অপশনস গুলোর নাম বলো, কি কি অপশনস আছে? হার্টম্যান প্রসিডিউর, অ্যান্টেরিয়র রিসেকশন উইথ কাভারিক আইলোস্টোমি অর লুপ কোলোস্টোমি। ওকে, তাহলে এগুলো সবগুলোই অপশনস। এবার আসি, লুপ কোলোস্টমি বেটার নাকি হার্টম্যান প্রসিডিউর বেটার? রিকমেন্ডেশন কি? হার্টম্যান প্রসিডিউর শুড বি প্রেফার টু সিম্পল কোলোস্টমি।
হার্টম্যান প্রসিডিউর বেটার নাকি রিসেকশন অ্যান্ড প্রাইমারি অ্যানাস্টোমোসিস বেটার? Resection primary anastomosis should be preferred option for uncomplicated malignant left-sided large bowel obstruction in the absence of other risk factor. কিন্তু যাদের হাই সার্জিক্যাল রিস্ক আছে তাদের জন্য আমরা হার্টম্যান প্রসিডিউর করতে পারি। রিসেকশন প্রাইমারি অ্যানাস্টোমোসিস ডাইভার্টিং স্টোমা করব কি করব না, এটা কিন্তু আমরা যদিও অনেকেই করে আসি, আমরা চিন্তা করি যে অ্যানাস্টোমোটিক লিকেজ হতে পারে। অ্যাকচুয়ালি স্টোমা অ্যানাস্টোমোটিক লিকেজকে প্রিভেন্ট করবে না, হয়তো অ্যানাস্টোমোটিক লিকেজ রিলেটেড কমপ্লিকেশনটাকে কিছুটা মিনিমাইজ করবে। টোটাল নাকি সাবটোটাল কোলেক্টমি ভার্সাস সেগমেন্টাল কোলেক্টমি ইন দ্য অ্যাবসেন্স অফ সিকাল টিয়ার। এখানে কিন্তু লেফট কোলোনিক ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে যদি সিকাল টিয়ার বা পারফোরেশন আর এভিডেন্স অফ বাউল ইস্কিমিয়া অথবা সিনক্রোনাস রাইট কোলোনিক ক্যান্সার থাকে তখন আমরা টোটাল কোলেক্টমি করব। শুড নট বি প্রেফার্ড টু সেগমেন্টাল কোলেক্টমি সিন্স ইট ডাজ নট রিডিউস দ্য মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। আদারওয়াইজ আমরা কিন্তু সেগমেন্টাল কোলেক্টমিতেই যাব, টোটালে করে আমার খুব একটা লাভ হবে না। আর টিউব ডিকম্প্রেশন ভ্যালিড অল্টারনেটিভ ব্রিজিং থেরাপি হিসেবে যদি হাই রিস্ক কেসেস অফ অবস্ট্রাকটিভ লেফট কোলন ক্যান্সার থাকে সেক্ষেত্রে আমরা টিউব ডিকম্প্রেশনের একটা অল্টারনেটিভ অপশন আছে। ইন্ট্রাঅপারেটিভ কোলোনিক ইরিগেশন করব না ম্যানুয়াল ডিকম্প্রেশন করব? ম্যানুয়াল ডিকম্প্রেশনটা করলে যেটা হয় এটা শর্টার অ্যান্ড সিম্পলার প্রসিডিউর। পেলিয়েশনের মধ্যে সেমস সেলফ এক্সপ্যান্ডিং মেটালিক স্ট্যান্ড ভার্সাস কোলোস্টমি কোনটা প্রেফার্ড? ইফ দ্য ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল তখন আমরা স্ট্যান্ড প্লেসমেন্টটাকেই প্রেফার্ড করব কোলোস্টমির চেয়ে। অ্যান্ড ব্রিজিং থেরাপি টু সার্জারি সেমস অ্যান্ড প্ল্যান সার্জারি ভার্সাস ইমার্জেন্সি সার্জারি, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে ব্রিজিং থেরাপির অপশন যদি থাকে সেখানে আমরা অবশ্যই ওইটা ট্রাই করব। কোলোনিক যেটা স্ট্যান্টিং সেটা করে আমরা ব্রিজ থেরাপিটা অবশ্যই ট্রাই করব। এবং এক্সট্রা পেরিটোনিয়াল রেক্টাল ক্যান্সার বা লোকালি অ্যাডভান্স যদি ক্যান্সার তখন আমরা কিন্তু আর কোনো প্রসিডিউরেই যাব না, আমরা জাস্ট একটা স্টোমা করে দিয়ে চলে আসব। দিস আর ইন শর্ট অবস্ট্রাকটিভ লেফট কোলোনিক ক্যান্সারের ম্যানেজমেন্ট, যেটা এতক্ষণ বললাম এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এখন আসি অবস্ট্রাকটিভ রাইট কোলোনিক ক্যান্সার। যদি রিসেক্টেবল রাইট সাইডেড কোলন ক্যান্সার হয় কজিং অ্যাকিউট অবস্ট্রাকশন তখন রাইট কোলেক্টমি উইথ প্রাইমারি অ্যানাস্টোমোসিস ইজ দ্য প্রেফার্ড অপশন। A terminal ileostomy associated with colonic fistula, ileocolostomy represents a valid alternative when if a primary anastomosis is considered unsafe. আর যদি আনরিসেক্টেবল হয় তখন আমরা বাইপাস করব, আইদার ইন্টারনাল অর এক্সটার্নাল। ইন্টারনাল বাইপাস হচ্ছে কি আইলিওকোলিক, আইলিয়ামের সাথে ট্রান্সভার্স কোলনকে অ্যানাস্টোমোসিস করে দিতে পারি। লুপ আইলিওস্টমি ইফ দ্য পেশেন্ট ইজ আনস্টেবল। ডিকম্প্রেসিভ সিকোস্টমিটা কিন্তু অ্যাবান্ডন্ড, এটা এখন আর করা হয় না। এবং রাইট কোলোনিক ক্যান্সারে সেমস অ্যাজ ব্রিজ টু ইলেকটিভ সার্জারি ইজ নট রিকমেন্ডেড। এটা অবস্ট্রাকটিভ লেফট কোলোনিক ক্যান্সারে রিকমেন্ডেড সেমসটা, কিন্তু রাইট কোলোনিক ক্যান্সারে ইজ নট রিকমেন্ডেড। এখন আসি এই একটা পেশেন্ট, এটা ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে আসছে, অবস্ট্রাক্টেড অর ইনকার্সারেটেড ইঙ্গুইনাল হার্নিয়া, বা আমরা হয়তো স্ট্রেঙ্গুলেটেড চিন্তা করছি, এই অবস্থায় আসলো এবং ইনসিশন দেওয়ার পরে দেখা গেল যে এই গাঁটটার এই অবস্থা। স্যাক ওপেন করে আমরা গাঁটটা এই অবস্থায় পাচ্ছি। কি করব আমরা এখন? ল্যাপারটমি go for ইনসিশন, second incision, Sir, sir. Lower midline incision. মিডলাইন ইনসিশন। ইয়েস, আমরা অ্যানাদার ইনসিশন দিব লোয়ার মিডলাইনে। এই ইনসিশন দিয়ে আমি পুরোটাকে করতে যাব না। এখানে আমি এটাকে যখন টানাটানি করতে যাব এখানে ছিঁড়ে যেতে পারে, ইসকেমিক পার্টটা টিয়ার হতে পারে, কন্টামিনেশন আরো বাড়বে, তাহলে আমি একটা লোয়ার মিডলাইন ইনসিশন দিয়ে এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পরে দেখা গেলো যে গাঁটটা এই অবস্থায় ছিল। এখন কি করব? আমি হট মপিং টপিং করলাম, করার পরে এই অবস্থায় আছে। হোয়াট টু ডু নেক্সট? রিসেকশন অ্যানাস্টোমোসিস। গুড কন্ডিশন স্যার, রিসেকশন এটাই আমাদের অপশন আছে স্যার। লুপ রিসেকশন আইলোস্টমি অ্যানাস্টোমোসিস আর
ডাবল ব্যারেল ডিসেকশন রিসেকশনের এন্ড একটু ডুবাইল হ্যাঁ, স্টোমি, তাহলে আমরা ডিসেকশন এন্ড ডাবল ব্যারেল। ডিসেকশন অ্যানাস্টোমোসিস করতে পারি and exteriorization of both proximal and distal lobe as ileostomy। এটা ডিপেন্ড করবে আমাদের এক্সপার্টাইজের উপর এবং পেশেন্টের কন্ডিশনের উপর। ঠিক আছে, তো এই পেশেন্টে রিসেকশন এবং অ্যানাস্টোমোসিস করা হয়েছিল। আচ্ছা, এখন আসি, আমরা প্রায় পেরিটোনিয়াল ল্যাভেজ দেই উইথ ওয়ার্ম স্যালাইন, রাইট, ল্যাপারটমির পরে। এই ছবিটা যদি দেখি, এই যে এখানে করা হচ্ছে, ল্যাভেজ দেওয়া হচ্ছে, তো এইখানে কি ভুল হচ্ছে? স্যার গার্ডগুলো এক্সপোজ হয়ে আছে, ভাবে ফ্লুইড গুলো বাইরে স্পিল হচ্ছে, স্পিলেজ তাহলে হচ্ছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে গার্ডটা বাইরে পুরো গার্ড এক্সপোজ, গুলো বাইরে আর এক্সপোজড। সেকেন্ড ছবিতে দেখা যাচ্ছে যে এই যে স্পিলেজ হচ্ছে, এই যে এখানে পানি পড়তেছে, অ্যারোমার্ক দিয়ে রাখছি, এখানে এই যে পড়তেছে, এতে করে পেশেন্টের কিন্তু হবে, ওয়ার্ম স্যালাইন দিতে হবে, কোল্ড স্যালাইন দেওয়া যাবে না, গার্ডকে এক্সপোজ করে যেন স্পিলেজটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, সেটার জন্য আমি মরিস রিট্রাক্টর দিয়ে ওয়ালটাকে যদি হিট করে রাখি, তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করা সম্ভব। ওকে, কখনো কখনো আমাদের ইমার্জেন্সি অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রয়োজন। এখন হলো আমরা প্রাইমারি সার্জারি করলাম, এখন কিন্তু আমার রি এন্ট্রি দরকার হয়। যেমন যদি অ্যানাস্টোমোটিক লিকেজ হয়, বাইল লিকেজ হয়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং অথবা টেক্সটাইলোমা যদি হয়, তখন আমাদের কিন্তু রি এন্ট্রি প্রয়োজন Recording in সার্ভ আউট করলাম। progress. পারসিস্টেন্ট ব্লিডিং যদি দেখি, ব্লিডিং পয়েন্ট আইডেন্টিফাই করতে পারলে ভালো, লাইগেট করে দিলাম। ডিফিউজ ব্লিডিং যদি হয়, যদি স্পেসিফিক কোনো রকম ব্লিডিং পয়েন্ট না পাই, তখন আমি প্যাক দিয়ে আসবো অ্যান্ড রিইভালুয়েশন আফটার 24 আওয়ার্স। সেকেন্ডারি হেমোরেজ, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, কারণ টিস্যুগুলো ফ্রায়াল হয়ে যায় রিজাল্টিং ফ্রম ইনফেকশন। সেখানে প্যাকিং করতে পারি, লাইগেশন অফ দ্য প্রাইমারি ভেসেলস এওয়ে ফ্রম দ্য সাইড অফ দ্য ব্লিডিং। এখানে কিন্তু আমি সাইড অফ দ্য ব্লিডিং এ লাইগেশন করলে লাভ হবে না, কারণ ওগুলো ইনফেক্টেড টিস্যু, ফ্রায়াল টিস্যু, সেটা আবার ছুটে যাবে। সেক্ষেত্রে আমাকে ভেসেলের যত রুটে যাওয়া যায় এওয়ে ফ্রম দ্য সাইড অফ ব্লিডিং, সেখানে আমাদের লাইগেট করার চেষ্টা করতে হবে। আর যদি অপশনস থাকে, সিলেক্টিভ অ্যাম্বোলাইজেশন বা ইন্টারভেনশন রেডিওলজিস্ট, দিস ইজ দ্য প্রেফার্ড অপশন। এখন আসি উন ক্লোজার। আমার ল্যাপারটমি করে ফেললাম, উন ক্লোজারটা কিভাবে করব? এখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে, আমার কি অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে কি হবে না।
সেটা আমরা কিভাবে অ্যাসেস করব? আমার সব কাজ শেষ, পেরিটোনিয়াল টয়লেটিং শেষ, তখন আমি দেখব গাট যদি এরকম ডিস্টেন্সে থাকে, অনেক সময় আমরা নিডল ডিকম্প্রেশনও করে নেই। করার পরে পেশেন্টের আমি অ্যানাস্থেসিয়া দেওয়া আছে, কমপ্লিটলি রিল্যাক্সড অবস্থায় আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে গাট লুপটা আমার মার্জিনের উপরে উঠে আছে, অ্যাকোমোডেট করা যাচ্ছে না অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তখন কিন্তু খুব একটা বেশি মপ টপ দিয়ে চেপে আমরা এটা করতে যাব না, কারণ ওটা করলেই কিন্তু অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে। সেক্ষেত্রে আমরা সাইলো টেকনিকটা ইউজ করব এবং পরবর্তীতে আমরা এটা ক্লোজারের দিকে যাব। তো এখানে ইফেক্টিভ ক্লোজার নিয়ে একটা রিকমেন্ডেশন আছে, ল্যাপারোটমি উন্ডের ইফেক্টিভ ক্লোজার নিয়ে ওয়ার্ল্ড সোসাইটি অফ ইমার্জেন্সি সার্জারি গাইডলাইন আছে। Optimal technique to close the laparotomy incision: mask closure, continuous suture with a small bite, suture length এবং wound length 4:1. Optimal suture material তারা কি রিকমেন্ড করেছে? স্লোলি অ্যাবজর্বেবল মনোফিলামেন্ট, ড্যাক্সনটা তারা প্রেফার করেছে, আমরা কিন্তু প্রোলিনও ইউজ করতে পারি। রিটেনশন সুচার, এটা অনেক সময় আমাদের ট্রেনিদের আমরা দেখি, আমাদের ওয়ার্ডেও অনেক সময় দেখি যে মানে আগেই বাস্ট অ্যাবডোমেন হতে পারে চিন্তা করে ওই টেনশন সুচার দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু নো হাই কোয়ালিটি এভিডেন্স, এটা নাই, লিটারেচার এটা সাজেস্ট করে না। ইজ দেয়ার এনি ডিফারেন্স অফ ব্লান্ট টেপার্ড নিডল অর শার্প নিডল ইন ক্লোজিং দ্য অ্যাবডোমিনাল ওয়াল আফটার ইমার্জেন্সি সার্জারি? তার মানে কি রাউন্ড বডি নাকি কাটিং বডি ইউজ করব? নো রিকমেন্ডেশন ক্যান বি মেড, নো রিকমেন্ডেশন ক্যান বি মেড, আমরা দুটোই ইউজ করতে পারি। শুড উই ইউজ ইরিগেশন ইন দ্য ল্যাপারোটমি ক্লোজার? প্রোফাইলেকটিক উন্ড ইরিগেশন করতে বলা হয়েছে, প্রোভিডন আয়োডিন মিক্সড উইথ নর্মাল স্যালাইন রিডিউস এসএসআই, দিস ইজ রিকমেন্ডেড। সাবকিউটেনিয়াস ড্রেইন দিব কিনা? সাজেস্ট এগেইনস্ট দ্য রুটিন ইউজ অফ সাবকিউটেনিয়াস ড্রেইন ইন আফটার ইমার্জেন্সি ল্যাপারোটমি, দিতে মানা করা হয়েছে। লিভিং দ্য স্কিন ওপেন আফটার মিডলাইন ল্যাপারোটমি or delayed laparotomy closure. Delayed closure of surgical wound compared to primary closure in case of contaminated and dirty incision. সেই ক্ষেত্রে এবং যদি খুব বেশি পুরুলেন্ট কন্টামিনেশন থাকে তখন আমরা স্কিনটা ক্লোজ না করে জাস্ট মিডলাইনটা ক্লোজ করে চলে আসব। পরবর্তীতে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্কিন ক্লোজ করব। আবার আমি স্কিন ক্লোজ করলাম না, লিনিয়া অ্যালবা ক্লোজ করে এটা রেখে দিলাম 5 দিন 6 দিন 7 দিন, তাহলে এটা আরো একটা উন্ড ইনফেকশন হয়ে গেল, তাহলে কোনো লাভ হলো না। ড্রেইনের ব্যাপারে একটু মনে হয় জিনিসটা ক্লিয়ার করা উচিত। স্যার, ড্রেইন, সাবকিউটেনিয়াস ড্রেইন, জি স্যার, এটা কি এক্সপিরিয়েন্সটা কি? তোমার এক্সপিরিয়েন্সটা কি, পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কি? দিবা কি দিবা না? এটা স্যার আমরা খুব বেশি ফ্যাটি পেশেন্ট হলে আমরা অনেক সময় ইউজ করি, কিন্তু এই ইউজ না করে ইনফেকশন হয় না, ওন ডিসচার্জ আসে না ফ্রিকুয়েন্টলি? ওইটা আছে, কিন্তু স্যার এটা মানে ওদের জার্নালের যে রিকমেন্ডেশন ওরা বলছে এটা না দিতে। ওরা বলছে, কিন্তু হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো আমি 100% পেশেন্টের ক্ষেত্রে দেই, জি এবং স্যার, এগুলি দেখা যায় 10 to 15 ডেজ পর্যন্ত সাবকিউটেনিয়াস ডিসচার্জ আসে, তবে জি ওন ইনফেকশন হয় না, ওন ডিসেন্স হয় না জি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা জি আমার স্যার, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, জি সরি। স্যার। তো পোস্ট অপারেটিভলি অ্যাট দ্য এন্ড অফ সার্জারি আমাদের ইভালুয়েশন অ্যান্ড এন্ডোট্রাকিয়াল এক্সটিউবেশনের জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন যেন না হয়, এই জন্য আমাদের চেস্ট ফিজিওথেরাপিটা ভেরি ইম্পর্টেন্ট। আইসিইউ লাগতে পারে। Recording in Venous progress. thromboembolism risk assessment and treatment, urinary catheter removal, peri and postoperative nasogastric tube use, postoperative nutrition is very important, and postoperative ileus minimization, early mobilization. তো এখানে ইরাস প্রোটোকল কিন্তু ইমার্জেন্সি ল্যাপারোটমিতেও ইউজ করা হচ্ছে। এই যে অনেকগুলো স্টাডি আছে, এগুলো আমরা স্ক্রিনশট রাখতে পারি, এগুলো আমরা দেখে নিতে পারি। এখানে আমি আর আগের ডিটেলস স্লাইডটা একটু একদম ওকে। তো ইরাস প্রোটোকলও কিন্তু ইমার্জেন্সি ল্যাপারোটমিতেও কিন্তু অ্যাপ্লিকেবল বা এখন কিন্তু ইউজ করা হচ্ছে,
দিজ আর দ্য ডিফারেন্ট স্টাডিজ। আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি এবং এটা আমরা পড়ে দেখতে পারি। ফাইন, ইয়েস। সায়ালো টেকনিকটা আচ্ছা, সায়ালো টেকনিক যেটা হচ্ছে সেটা হলো যে আমরা একটা সায়ালো ব্যাগ পাওয়া যায়। সেটা হলো আমি মিড লাইনটা ক্লোজ করব না, মানে পেশেন্টের যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেশি আছে, গার্ডগুলো ডিস্টেন্ডেড, আমি যদি ল্যাপারোটমি উনটা ক্লোজ করে দিই তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাবে, ইন্ট্রা অ্যাবডোমিনাল হাইপার টেনশন হবে, দ্যাট মে আলটিমেটলি লিড টু অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তো সেক্ষেত্রে আমরা সায়ালো ব্যাগ পাওয়া যায়, অথবা আমরা এখানে কাস্টমাইজ করে অনেক সময় ইউরো ব্যাগ যেগুলো আছে, ইউরো ব্যাগকে কেটে আমরা ডায়াগোনালি কেটে একটা ব্যাগের মতো তৈরি করি। মানে একটা ইউরো ব্যাগকে তুমি ডায়াগোনালি যদি কাটা হয় তাহলে যে একটা টুপির মতো একটা জিনিস তৈরি হলো, সেইটাকে আমরা ব্যাকের মার্জিনটাকে লিনিয়ার অ্যালবার সাথে প্রলিন দিয়ে আমরা লাগাইলাম, ভিতরে গার্ডগুলো দেখা যাচ্ছে, মানে তুমি জাস্ট গার্ডটাকে প্রোটেক্ট করলা, না হলে তো ইভাপোরেশন হবে, গার্ডগুলো আরো বেশি ড্রাই হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমরা গার্ডগুলোকে কভার করলাম, লিনিয়ার অ্যালবার সাথে ফিক্স করলাম এই যে প্লাস্টিক ব্যাগটা, তাহলে কিন্তু ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়লো না। এর মধ্যে পেশেন্ট তো রিসাসিটেশন চলতেছে, আলটিমেটলি ইস্কেমিয়া ইনফ্লামেশন যখন একটু কমে যাবে, গার্ডগুলো যখন ডিস্টেনশনটা একটু কমে যাবে গার্ড ওয়ালের, তখন কিন্তু আমরা মানে উইদিন 2 to 3 days এর মধ্যে উইল ট্রাই টু ক্লোজ দ্য ল্যাপারোটমি উন্ড। এটা আমাদের স্যার চেষ্টা করতে। সায়ালো এবং বগোটা বেগ টেকনিক সেম নাকি স্যার? সেম সেম। সায়ালো শব্দের অর্থ হচ্ছে আসলে খাবারের গুদামের যেই আহ, গম্বুজটা আছে ওটারই নাম হচ্ছে কি সায়ালো। সায়ালো হচ্ছে আসলে মানে বলা হয় যে খাদ্য গুদাম যেগুলা, ওইটার ডোমটাকেই নাম দেওয়া হয় সায়ালো, সেখান থেকে আসছে সায়ালো টেকনিক। এই বগোটা ব্যাগ আমরা ইউজ করতে পারি, অথবা আমরা কাস্টমাইজ করে আমরা ইউরো ব্যাগ দিয়ে ইউজ করি এটা। তো ফাইনালি ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা একটা হাই রিস্ক পেশেন্টের সার্জারি করছি, এখানে ক্রিটিক্যাল কেয়ার লাগবে, এখানে এল্ডারলি পেশেন্টকে আমরা ডিল করতে হতে পারে, অল এজ গ্রুপের পেশেন্টকে আমরা ডিল করছি। এজন্য আমাদের যত বেশি ইফেক্টিভ ওয়েতে অ্যান্ড ইফিশিয়েন্ট ওয়েতে আমরা ম্যানেজ করব, ততই আমরা পোস্ট অপারেটিভ মর্টালিটি কমাতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Thank you very much, Dr. Hassan, for your brilliant presentation at the same time interaction with the students. অনেক বড় স্পেকট্রামই কভার করা হয়েছে, অলমোস্ট যেগুলো ফ্রিকুয়েন্টলি আমরা এনকাউন্টার করি অ্যাজ অ্যান্ড অ্যাকিউট অ্যাবডোমেনে ল্যাপারোটমি অ্যান্ড সার্জিক্যাল ইন্টারভেনশন উইথ এ ভেরি গুড ইনফরমেশন, অনেক কিছু শিখেছি। আই থিঙ্ক এখন আমরা একটু কোশ্চেন আনসার সেশনে যাই। এনি কোশ্চেন ফ্রম দ্য স্টুডেন্টস? তোমারটা একটু স্টপ শেয়ারিং করি আমি, হাসান। জি স্যার, জি সালাম স্যার। আলাইকুম স্যার। ওকে, শিওর। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের কাছে পারফোরেশন যে রুগী আসলে বেশিরভাগই শকে আসে, এক্ষেত্রে অনেক সময় শক থাকে, সোডিয়াম বাইকার্বনেটের কোনো রোল আছে না ব্লাইন্ড দেওয়ার বা? স্যার বলো। শুনতে পারিনি স্যার এটা কোশ্চেনটা। মানে আমাদের যে পারফোরেশন পেশেন্ট গুলো আসে, শকে থাকে পেশেন্ট, এবং সেই ক্ষেত্রে সোডি বাইকার্বের কোনো রোল আছে কিনা? ব্লাইন্ডলি বলছো স্যার, ব্লাইন্ডলি দেওয়ার জন্য রোল? না, ব্লাইন্ডলি আমরা দিব না, ব্লাইন্ডলি দিব না। সেক্ষেত্রে আমাদের আমরা এবিজি করব, ল্যাকটেট লেভেলটা দেখব, দেখে তারপরে আমরা ডিসিশন নিব, ব্লাইন্ডলি আমরা দিব না। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আমরা তো স্যার ইমার্জেন্সি ল্যাপারটমির ক্ষেত্রে টেনশন সুচার দিই টু প্রিভেন্ট দ্য ওন্ড ডেহিসেন্স, বাট স্যার যে বললেন লিটারেচার গাইডলাইনে আপনার ইউজ না করার জন্য স্যার টেনশন সুচার, পরীক্ষার হলে আমরা কি বলবো স্যার? তাইলে স্যার দেখা যায় যে প্র্যাকটিক্যালি আমরা একটা করি কিন্তু বইয়ে লেখা থাকে আর একটা স্যার, না, সেটা বা লিটারেচার। ডক্টর আসান যেটা বললো খুব সুন্দর কথা বলেছে। এটা এটা যে তোমরা বলছো টেনশন সুসাইড, এটা আমাদের আমরাও ট্রেনিং পিরিয়ডে বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও অনেক টেনশন সুসাইড কিন্তু দিয়ে এসছি। উইথ দা এর একটা মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন ছাড়া এর ফাংশনাল ইফিকেসি কিন্তু অনেক কম, কারণ এভিডেন্স দিয়ে এটাকে প্রুভ করেনি। সো এখন কথা হচ্ছে যে টেনশন সুচার এর সঙ্গে আবার ওই তোমার অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম দুটো যদি একসঙ্গে আসে,
যে পেশেন্টকে আমাকে টেনশন সুচার দিয়ে রিটেইন করতে হবে, সেই পেশেন্টই মোর প্রোন টু ডেভেলপ অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রোম। তাহলে সে অবস্থায় কখনো আমরা দুটো মার্জিনকে অ্যাপ্রোচ করব না। সো বেটার টু অ্যাভয়েড ইট। কারণ আমার মনে হয় যে তোমরা যদি লজিকটা এভাবেই দাও যে দ্যাট ইজ নট সাপোর্টেড বাই বাই এভিডেন্স, বাট মানে অনেক জায়গায় এগুলো প্র্যাকটিস করা হয়। সো যে উনগুলো আমরা তো জানি, যে একটা জিনিস আমি বলে রাখছি, যে কখন ল্যাপারটমি উনটা ক্লোজ করতে একটা পেশেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সার্জারি, পেশেন্ট ইজ ফুললি রিল্যাক্সড, পেশেন্ট ইজ সুপাইন, এবং সেই কন্ডিশনে অল contents of the abdominal cavity has returned into the peritoneal cavity, উপরে আর কোনো বাউল বা কোনো মোমেন্টাম দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ইট ইজ সেফ টু ক্লোজ দ্য অ্যাবডোমেন। আর যখনই কন্টেন্ট গুলো বাইরে প্রোট্রুডেড থাকবে ইন এ রিল্যাক্সড অ্যাবডোমেন, তাহলে সেই উনগুলো ক্লোজ করতে গেলে তখনই কিন্তু অ্যাবডোমেন কম্পার্টমেন্ট সিনড্রোম হবে। এবং টেনশন সোসাইটি যখন দেওয়া হবে তখন ওগুলাকে রাখার জন্য তখন ওটার চান্সটা কিন্তু বেড়ে যাবে। জি স্যার, আমরা ক্লিয়ার? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে ওন ইনফেকশন প্রিভেন্টের জন্য সুচার ম্যাটেরিয়াল ইমপ্রেগনেটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, এটা কি কোনো রুল আছে? হ্যাঁ, এটা রোল আছে, এটা ওরা রিকমেন্ড করছে। এটা করা যাবে যদি অ্যাভেলেবিলিটি থাকে। আহ, সেটাকে বলা হচ্ছে মনোফিলামেন্ট যেগুলো আছে, ডিলেইড মনোফিলামেন্ট ইমপ্রেগনেটেড উইথ অ্যান্টিবায়োটিক্স, এটা আমরা দিতে পারি, ওটা রিকমেন্ডেড স্যার অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট, যদি স্যার অ্যাভেলেবেল থাকে। ইয়েস, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টটা দিয়ে দিব অয়েনমেন্ট? স্যার শুধু। না 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 না, না, অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিব না। এটা 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 ম্যানুফ্যাকচার্ডই হয় সেভাবে, মানে আচ্ছা স্যার। মনোফিলামেন্ট ইমপ্রেগনেটেড উইথ অ্যান্টিবায়োটিক, এটা ম্যানুফ্যাকচার্ড, এটা আমি অয়েনমেন্ট দিয়ে না। তোমার একটা কোশ্চেন ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি স্যার বললেন স্যার পেটেন্ট ল্যাবের সময় আমরা স্যার কোভিডের নাইন্টিন মিক্স করে দেওয়া হয়েছে, এটা কি স্যার মানে আমাদের তো সবসময় মিক্স করে শুধু নর্মাল স্যালাইন না দিয়ে না চলতে না, হবে? এখানে আমি ল্যাভেজের সময় বলিনি। ল্যাভেজ দিব আমি লিউকোয়ার্ম লর্মস্যালাইন দিয়ে। আমি লিনিয়ার বা ক্লোজ করার পরে, লিনিয়ার আচ্ছা বা ক্লোজ করার পরে যে সাবকিউটেনিয়াস যে ফ্যাট লেয়ার আছে, সেইখানে আমি সিরিঞ্জ প্রেশার ইরিগেশন উইথ প্রোভিডন আয়োডিন মিক্সড উইথ নর্মাল স্যালাইন, সেটা দিয়ে সিরিঞ্জ প্রেশার যদি ইরিগেশন দেই, তাহলে যে মাইক্রো ক্লটগুলো থাকে, দ্যাট ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া। তো এই কারণে আমি যদি সিরিঞ্জ প্রেশার ইরিগেশন দিই, এই মাইক্রো ক্লটগুলো সরে যাবে, সেক্ষেত্রে আমার সার্জিক্যাল সাইট ইনফেকশনের চান্স কমে যাবে। একটু আর একটু ক্লিয়ার করবো যে একটা স্যার যে আমরা একটা 50 সিসি সিরিঞ্জে তুমি একটা নর্মাল স্যালাইন নিয়ে এটা 10 সেন্টিমিটার দূর থেকে আন্ডার হাই প্রেশার, ইফ ইউ ইরিগেট দ্য উন্ড, আন্ডার হাই প্রেশার বলতে হবে, ইরিগেট দ্য, তাহলে উন্ডের মার্জিনে যেগুলো ক্লট থাকে, ডিভাইটালাইজ টিস্যু থাকবে বা ফ্রি টিস্যু থাকে, ওগুলো কিন্তু সবগুলি সরে যায়। কারণ ক্লট হারবারিং দ্য ব্যাকটেরিয়া ইজ এ ভেরি গুড মানে কালচার মিডিয়া ফর দ্য প্রলিফারেশন অফ দ্য ব্যাকটেরিয়া। তো সিরিঞ্জ প্রেশার ইরিগেশন নিয়ে কিন্তু অনেকগুলো স্টাডি আছে এবং সেখানে প্রত্যেকটাই বলেছে যেটা করলে ইনফেকশনের চান্সটা কিন্তু অনেকটা কমে যায়। এটা হচ্ছে বলা হয় যে অ্যাডজাংক্ট টু অ্যান্টিবায়োটিক থেরাপি ফর প্রিভেনশন অফ দ্য উন্ড ইনফেকশন। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার আবার স্যার এই ধরনের ইমার্জেন্সি ল্যাবরেটরিতে আমাকে স্যার এডিকশন প্রিভেনশনের জন্য কোনো আর্টিফিশিয়াল সিলিকন জেল এগুলো দেওয়া যেতে পারে কিনা স্যার? এটা আমার জানা নাই, আর্টিফিশিয়াল সিলিকন জেল আমার জানা নাই। ডু হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ, স্যার এখন ওই যে মাঝে মাঝে স্যার কিছুদিন আগে স্যার আমাদের আমি স্যার বাড়িমাছ স্যার ওখানে মানে স্যার ওই একটা কোম্পানির আসছিল স্যার, ওরা বলছিল স্যার যে জেলটা দিলে স্যার অ্যাডিকশনটা প্রিভেনশন হয় আর কি। হ্যাঁ, তাহলে একটু এভিডেন্স দেখতে পারো, লিটারেচার কি বলে। এখন তো যাওয়াটা খুব সহজ, আমার মনে হয় যে একটু দেখে ওখানে দেখা যায় যে মানে আহ, কি করলে প্রিভেন্ট করা যায়। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, আমরা মনে হয় আমরা এখন ফ্যাকাল্টি যারা আছেন ওনাদের থেকে আমরা আহ, একটু ওপিনিয়ন অ্যান্ড কমেন্টটা নেই। শহীদ কোনো কমেন্ট করবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার ফার্স্ট অফ অল
থ্যাংকস টু ডাক্তার হাসানুল আবেদিন, পিজিএস একাডেমিয়াকে ধন্যবাদ যে আহসানকে এই টপিকটার জন্য চয়েস করার জন্য। আমি মনে করবো যে সবাই তো টারশারি লেভেলের ভালো সেন্টারে কাজ করার অভিজ্ঞতা নিতে পারবে বলে মনে হয় নাই, কিন্তু আহসানের আজকের লেকচারে অ্যাটলিস্ট ওরা সব জায়গার সব ল্যাবরেটরির প্রস এন্ড কনস গুলো জানতে পারছে। আর অনেক জিনিসই আমরা ফলো করি যেগুলো আসলে রিকমেন্ডেড না, সেই জিনিসগুলো মাথায় রেখে এভিডেন্স বেস প্র্যাকটিস করতে হবে। সবসময় যেটা স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে যে ডিসিশন মেকিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। তো আমি মনে করবো যে ওদের যেসব ল্যাকিংস গুলো ছিল আজকের লেকচারের পরে তারা যদি রিক্যাপ করে, ইনশাল্লাহ সেই ল্যাকিংস গুলো ওভারকাম করবে এবং তারা গুড সার্জন হিসেবে গড়ে উঠবে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। মাসুদ করিম বা প্রফেসর ইব্রাহিম তাসকে নেই মনে হয়। শাইক আজিজ স্যার আছেন। হ্যাঁ, বলছি প্রফেসর শায়েক। থ্যাংক ইউ স্যার। আহসানকে থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন কভারিং অল দ্য থিংস। কিন্তু আমার এখানে একটু প্রশ্ন ছিল, এই যে একজনে প্রশ্ন করলো যে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে সুইচারে অ্যাপ্লাই করে ইউজ করা। অ্যান্টিবায়োটিক যে অয়েন্টমেন্টটা ম্যানুফ্যাকচার করে, ইট ইজ ইউজ ফর এক্সটার্নাল ইউজ, ইট ইজ নট ফর দ্য ইন্টারনাল ইউজ। এটার ব্যাপারে স্যার কোনো অপিনিয়ন আছে কিনা? এই যে অনেকে প্র্যাকটিস করে এটা, আমি এটা করি না, যেহেতু এখানে লেখা আছে এক্সটার্নাল ইউজ, অয়েন্টমেন্ট ইজ ফর এক্সটার্নাল ইউজ। আপনার কি অপিনিয়ন? এভিডেন্স আমরা কখনো কোনো কিছু পাইনি বা আমরা প্র্যাকটিস করিনি এটা। আচ্ছা, এটা স্যার অয়েল বেস, স্যার এটা অয়েল বেস। না না, ওয়েল বেসের জন্য না, দিস অয়েন্টমেন্ট ইজ প্রিপেয়ার ফর দ্য এক্সটার্নাল ইউজ। ইয়েস স্যার, এক্সটার্নাল লেখাই ইউজ আছে, স্যার, লেখা আছে স্যার। লেখা আছে, তাহলে আমি সুইচারটা তো ইন্টারনাল ইউজ করতেছি। হ্যাঁ, আমি একটা স্টুডেন্টদেরকে একটা আমার মনে হয় মানে কথা বলা দরকার, সেটা হচ্ছে যে পরীক্ষাতে তোমরা যখনই মানে কোনো কথা বলবে এভিডেন্স বেসড, তোমরা মানে আমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যার সঙ্গে কাজ করছো না কেন তাকে কি করছো দেখতে, একটা হয় কি যখন তোমরাও বড় হবে, ম্যাচিউরড হবে, তখনও তোমাদের নিজস্ব নিজস্ব প্র্যাকটিস, নিজস্ব নিজস্ব ধ্যান ধারণা কিন্তু জন্মাবে। দেখা গেল যে অনেক কিছু অ্যাকোয়ার করবে, সেটা হয়তো তোমার নিজস্ব এভিডেন্স থেকে, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে ওগুলো ইউজ করতে পারবে। দ্যাট ডাজন্ট মিন যে এটা তুমি আমাকে ইউজ করতে দেখেছো, দ্যাট ক্যান বি সাইটেড অ্যাজ অ্যান এক্সাম্পল ডিউরিং এক্সামিনেশন, যে হ্যাঁ আমি আজাদ স্যারকে করতে দেখেছি। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমরা পরীক্ষাতে যেটা বলবে দ্যাট ইজ দ্য এভিডেন্স বেসড, বইয়ে যেটা বলেছে সেটা, এবং যতটুকু বলবে ততটুকুর পিছনে লজিক দিতে হবে। হ্যাঁ, দ্য রিজন বিহাইন্ড দিস ইজ মার্গুম স্যার। কিন্তু ভালো লেখাপড়া হয়েছে। হ্যাঁ, ভালো লেখাপড়া হয়েছে স্যার, খুবই ভালো। প্রেজেন্টেশনটা সুন্দর ছিল, কভার করেছে, ওর উদ্দেশ্য ছিল। তো কমেন্ট করবেন স্যার, বা অ্যাডভাইস টু স্টুডেন্টস। অ্যাডভাইস হচ্ছে যে হ্যাঁ, এই যে আসানের যে ইয়েটা যেটা এদের সমস্ত কিছু যে কাভার দিচ্ছে, যে জিনিসটা, এই জিনিসটা ঠিক ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিসের বিভিন্ন রকম ইয়ে থাকতে পারে, সেটা ওরা কাভার দেওয়া জানতে হয়। এটা এটা একটু চিন্তা রাখতে হয় কথা মধ্যে, যে হোলিস্টিক্যালি এরকম এটা হয়, ওই হয়, বিভিন্ন রকম কাজ ইয়ে হতে পারে, সেটা মনে রাখা। এগুলো তো মানে নিত্য দিনের কাজ চলবেই, ফেস করতেই হবে। সার্জারি করলে পরে এই অ্যাকুইট ফেস করতে হবে এবং এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম ফেস করতে হবে। সেটা আজকের লেকচারে অনেকটা কাজ আছে। জি জি, থ্যাংক ইউ স্যার। সো নিউ উইল অলওয়েজ কাম আপ, এই ধরনের মানে অ্যাকুট অ্যাবডোমিনাল সার্জারি করতে গেলে টাইমলি ইন্টারভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আসান যেটা আজকে উল্লেখ করেছে, আমি স্টুডেন্টদেরকে এটা বলবো যে কতগুলো অ্যাপস আছে, সেগুলো অনেকগুলো বাইরের ইউনিভার্সিটি গুলো কিন্তু তাদের স্টুডেন্টদের জন্য ফ্রি অ্যাপস গুলো দিচ্ছে। বাট ফর ইউ, যেহেতু আমাদের দেশের আইদার নট ফ্রম দ্য গভর্নমেন্ট অর ফ্রম দ্য ইনস্টিটিউট থেকে যখন ফ্রি অ্যাপস দিচ্ছে না, তোমাদের নিজে থেকে এই অ্যাপস গুলো ডাউনলোড করতে হবে এবং অ্যাপস গুলোকে ইউজ করতে হবে। কারণ ফিউচার এন্টায়ারলি সবকিছু তোমার এই অ্যাপস গুলোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে তোমার নিউজ স্কোর, পোসাম স্কোর, নেলা বা আদার যে এগুলো আছে, এগুলাকে ইজ ভেরি হার্ড টু মেমোরাইজ অল দ্য থিং, অ্যান্ড ইউ নিড নট টু মেমোরাইজ। এখানে মেমোরাইজ করার মানে কোনো কিছু নাই। সো এখানে চেঞ্জও হবে, আস্তে আস্তে চেঞ্জও হবে। দেখে তুমি এই প্যারামিটার গুলোর সঙ্গে সঙ্গে দেখে তোমার ক্লিনিক্যাল সঙ্গে যদি ওই মানে অ্যাপসের যে রেজাল্ট আসলো ওটা কোরিলেট করো, সো দ্যাট ম্যানেজমেন্ট উইল বি মাস্ট মোর আই থিঙ্ক বেশ কনফিডেন্ট ভাবে, এবং পেশেন্ট উইল বি বেনিফিটেড।
কারণ তুমি যদি ফোরকাস্ট করতে পারো যে দিস পেশেন্ট উইল নিড এইচডিইউ সাপোর্ট post-operatively or an ICU support or need an some other মানে যে স্পেশালিস্ট আছেন ওদের কোনো কনসালটেশন দরকার, it means a lot. That means you will take that precautions and you will তখন ওই ধরনের কোনো adjunctive measures রাখবে that will increases the safety of the patient. So এইগুলো কিন্তু হয়ে যাবে। যেমন আমি আজকে দেখছিলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওদের চ্যাট জিপিটি এডুকেশন একটা দিয়েছে, চ্যাট জিপিটি থেকে নিয়েছে, তাদের জন্য স্টুডেন্টদের জন্য ফ্রি করে দিয়েছে এটা। সো এখন ওরা এত কিছু ইউজ করবে এগুলো নিয়ে, সো ওদের জন্য আননেসেসারি মেমোরাইজ করার দরকার নেই। সো যতগুলো অ্যাপস আছে আমাদের মধ্যে সেগুলোকে ট্রাই টু অ্যাকস্টমড হওয়া এবং ওগুলোকে ইউজ করা, তাহলে পেশেন্ট ম্যানেজমেন্ট অনেক সাইন্টিফিক হবে, ম্যানেজমেন্ট অনেক বেটার হবে। এটাই উইথ দিস ফিউ ওয়ার্ডস। আজকে অ্যাপেন্ডিসেক্টমিটা টাইমে কনস্ট্রেনের জন্য আমরা করতে পারলাম না, হয়তো অপারেটিভ স্টেপসটা বোথ ওপেন অ্যান্ড ল্যাপারোস্কোপিক এট দ্য সেম টাইম, ড্রেনেজ অফ দ্য অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, দ্য টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড দ্য আদার টেকনিক্যালিটিস নিয়ে আমরা সেপারেট কোনো একটা ক্লাসে একটু আলোচনা করব। সো উইথ দিস ফিউ ওয়ার্ডস আজকে আমরা এখানেই শেষ করছি। স্যার স্যার কিছু বলবেন? না, ঠিক আছে। ওকে, সো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শনিবার। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি